বিজিবির বাধার মুখে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করেছে বিএসএফ। ভারতীয় হাই কমিশনারকে তলবের সিদ্ধান্ত। এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক, আইন বাতিলে দ্রুত পদক্ষেপ। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, বিএনপির বিকল্প না পেলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা। এবং শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফি 15 সদস্যের দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব, লিটন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সীমান্তে 150 গজের মধ্যে কোনোভাবে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সীমান্তে যেসব অসম চুক্তি আছে তাও বাতিল করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি। গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারেই তলানিতে এসে ঠেকেছে, যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এই সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. এরই মধ্যে হঠাৎ করে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে ভারত। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 মাসের মাথায় দেশটির সঙ্গে সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। এমতো অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিচ্ছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। এছাড়া উপদেষ্টা বলেন, সীমান্তের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না। 0 থেকে 150 গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-1 দিনের মধ্যে ভারতীয় হাইকমিশনকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো ইউ বলতে পারে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সাথে সাংঘর্ষিক। দুপুরে ইসি সচিবালয়ে কমিশনারদের বৈঠক শেষে এই কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেন, কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন, সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। কমিশনার আরও বলেন, এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়নি। আলোচনার আলোকে স্বপ্রণোদিতভাবে এটা নিয়ে কমিশন আলোচনা করছে। আগামী 20 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলেও জানান ইসি। 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন
ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে। সকালে 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জানুয়ারি 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি। মির্জা আব্বাস বলেন, গত 17 বছর আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি বলে মন্তব্য করেন তিনি। এদিন হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন তার পুত্র তারেক রহমান। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই গণ অভ্যুত্থান কোনো দলের নয়, সবার অংশগ্রহণে হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদ বাগান প্রয়োজন। রাজধানীর ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে। এটি কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুর মান উন্নত করে। নিজ নিজ ছাদে বাগান করলে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে পারে। জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ছাদ বাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ ভেঙে পড়ার ভয় একটি ভুল ধারণা। নির্মল বাতাসের জন্য আর বিষমুক্ত খাবার জন্য এটা খুবই জরুরি। স্থানীয় সরকার, আমি বিশ্বাস করি, নেতৃত্ব নিয়ে নিজেই আসলে ঢাকা শহরের সবগুলো ছাদকে বাগানে পরিণত করার জন্য প্রণোদনা এবং কর্মসূচিও দেবে। রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে 50 ভরি স্বর্ণসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানী মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় ডিবি জানায়, সীমান্ত সম্ভার থেকে 3 জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে 250 ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র। 8 মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 2 জনকে শনাক্ত করে ডিবি পুলিশ। ডিবি আরও জানায়, গত 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে আসার পথে 1 জনকে এবং পরে আরও 2 জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করে ডিবি। চমক রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত আছেন। রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন বাকি 2 নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন দলে। পেস অ্যাটাকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন দলে। 2025 সালের শিক্ষাবর্ষের স্কুল ও মাদ্রাসার 9ম-10ম শ্রেণী বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিত বইয়ে যুক্ত হওয়া বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা, আদিবাসী শব্দ বাতিল সহ 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভার্নিটির উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ করা হয়।
5 দফা দাবি উল্লেখ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেনিটি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত। বক্তব্য শেষে এনসিটিভি অফিসের নিচে প্রবেশ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান তুলে এনসিটিভির অফিস ঘেরাও করে রাখে। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দূর দূরান্ত থেকে এসে চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে সমস্যার সমাধান আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোকসেদ আল মামুনের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 6 লাখ মানুষের বসবাস। এসব মানুষের চিকিৎসার জন্য রয়েছে 50 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নিতে আসা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করেন রোগীরা। তবে চরম জনবল সংকটের কারণে চিকিৎসা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রোগীদের। এখানে তো ডাক্তার এখনো অনেক কম থাকার কারণে ডক্টররা এখানে সময় দিতে পারছে না। দেখা গেল যে 2 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে তারা একবার আসে, বা 3 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে একবার আসে। চিকিৎসক সংকটের কারণে আজকে যারা আমাদের এখানে যে আমাদের সুন্দরগঞ্জের মেডিকেলে যারা আসতেছে, যে ভুক্তভোগীরা বা সেবা গ্রহণ করার জন্য আসতেছে, তারা আজকে সেই মানুষ সেবা পাচ্ছে না। জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। আমাদের হাসপাতালের এখন ডাক্তার মাত্র 4 জন, এবং এই 4 জন ডাক্তার, আমাদের উপজেলা অনেক বড়, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, জনসংখ্যা প্রায় 6 লাখের মতো। আমাদের এই 4 জন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, এবং এতে স্বাস্থ্যসেবার অনেক ব্যাঘাত ঘটতেছে। দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অলরেডি আমরা চাহিদা পাঠিয়েছি, আর মেডিকেল অফিসারদের পদায়ন হয় আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে, সেখানেও আমরা চিঠি পাঠিয়েছি। এছাড়া আমাদের বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জন মহোদয়, তাদেরকেও আমরা এই চিঠির কপিটি দিয়েছি। এছাড়া যে 3 জন চিকিৎসক আমার সংযুক্তিতে আছে এই জেলাতেই, তাদের সংযুক্তি বাতিল করে আমার এই হসপিটালে পুনর্বহাল করার জন্য সেই চিঠিটিও আমরা সিভিল সার্জন স্যারের কার্যালয়ে পাঠিয়েছি। সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শীত আসার সাথে সাথেই সরগরম হয়ে উঠেছে কম্বল গ্রাম হিসেবে পরিচিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইর গ্রাম। কম দাম আর মান ভালো হওয়ায় এখানকার তৈরি কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় 40,000 মানুষ। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিরাজগঞ্জের কাজীরপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম। পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এ জেলাতেই তৈরি হচ্ছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের কম্বল। প্রায় 3 দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে। এবছরও শীতের আগমনীতে সরগরম হয়ে উঠেছে কাজীপুরের কম্বল গ্রামগুলো। কারখানাগুলোতে চলছে সেলাইয়ের কাজ, দম ফেলার ফুরসত নেই কারিগরদের। দাম কম কিন্তু মান ভালো। এগুলো কাপড় যারা একবার ব্যবহার করে তারা কিন্তু আর ছাড়তে চায় না। প্রতিদিন 600 থেকে 700 কাপড় সেলাই দিই, এখানে আমাদের ইনকাম হয় 800 থেকে 900 টাকা ইনকাম হয়। প্যাকেটিং বস্তা টস্তা করে দিই, দেওয়ার পরে আমাদের মনে করেন এই জায়গায় ভালোই ইনকাম ভালোই হয় আমাদের। ডেলি আমরা কাজের ফাঁকে 3-4টা খোল যায় তুলি, আমাদের 150 টাকা আসে, এই দিয়ে আমরা সংসারে নাগাই। এখান থেকে পাইকারি কম্বল নিয়ে গেলে বড়ুয়া নিয়ে যায়, বিক্রি করলে কিছু ভালো লাভবান হয়। কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা এই শিল্পটির প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে এই উদ্যোক্তাদের সাহায্য করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে পল্লীর মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে।
এছাড়া তাদেরকে পল্লী সঞ্চয় ব্যাংক থেকেও বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়েছে। বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র ৩ মাস প্রায় ৩০০ কোটি টাকা লেনদেন হওয়া সম্ভাবনাময় এই শিল্পটির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনপ্রিয় মডেস ফ্যাশন ব্র্যান্ড হিজাবিয়ানার আউটলেট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার হিজাবিয়ানার ফাউন্ডার মাইমুনা বিনতে রেজা বলেন, সুনিপুণ যত্নের সাথে দেশীয় কারিগরদের তৈরি বোরকার জন্য কাস্টমারদের কাছে ভরসার আরেক নাম হিজাবিয়ানা। মুসলিম নারীদের জন্য হজ ও ওমরার পোশাকের ওয়ান স্টপ সলিউশন হিসেবে হিজাবিয়ানা থেকে পোশাক সরবরাহ করা হচ্ছে। সঠিক দামে আধুনিক ডিজাইন ও বেস্ট কোয়ালিটির বোরখা সরবরাহ করে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছেন যে গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই গণ অভ্যুত্থান কোনো দলের নয়, সবার অংশগ্রহণ হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অংশ নিয়ে কথা বলেন। আমাদের সহকর্মী শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ও বিএনপি পরপর ক্ষমতা এসেছে। বিএনপির বিকল্প তৈরি না হলে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে। নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, নুরুল হক নূর আরো বলেন, আগামী 15 দিনের মধ্যে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা প্রকাশ সহ সঠিক পদক্ষেপ না নিলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত 5 মাসে কোনো চমক দেখাতে পারেনি সরকার, তাই অনেকে দ্রুত নির্বাচন চাচ্ছে। রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার, কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিজিবির বাধার মুখে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করেছে বিএসএফ, ভারতীয় হাই কমিশনারকে তলবের সিদ্ধান্ত। এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক, আইন বাতিলে দ্রুত পদক্ষেপ। গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, বিএনপির বিকল্প না পেলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা। এবং শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব লিটন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।